পলাতক একটা দল, মানে পালিয়ে গেছে সবাই। আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি পরিস্থিতি করে দেশ ত্যাগ করেছেন না পালিয়ে গেছেন আপনি? না, এখানে বাংলাদেশ কি কোনো বসবাসের মতো অবস্থা আছে? আপনার সঙ্গে যখন আমি এই মুহূর্তে কথা বলছি, গুলশানের একটি বাড়িতে 50-60 জনের একটি দল সেখানে গিয়ে তারা বাড়ি দখল করেছে, দখল করে সে বাড়িটাতে লুট করেছে এবং সেখানে অসংখ্য মিডিয়া সেই লুটের কাভারেজ দিচ্ছে। প্রশাসন নির্বিকার, মানে দেশে যে আইন শৃঙ্খলা কোনো ধরনের মানে ইয়ে আছে, নিয়ন্ত্রণ বা কোনো কর্মকাণ্ড আছে বোঝার কোনো উপায় নেই। গুলশানের মতো একটি জায়গায়, গুলশান আজকে সমগ্র আপনার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে সারা বাংলাদেশে দুর্ধর্ষ ডাকাতি হয়ে গেছে 11 থেকে 15টি। এই হচ্ছে অবস্থা। প্রতিনিয়ত আপনি মনে করছেন যে আজকে ফজলুল বাড়িকে আমরা আক্রমণ করব এবং আক্রমণ করে তাকে হত্যা করব, এটা শুধু সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশের যদি লিডিং যদি আমরা গণমাধ্যম বলি, সেটা প্রথম আলো, ডেইলি স্টার বলা যায় ইংরেজি এবং বাংলা। সেখানে আপনি দেখেন গরু কেটে জবাই করে সেখানে রাস্তার উপরে কি ধরনের উলঙ্গ নৃত্য করা হলো। সরকার নির্বিকার, আইন শৃঙ্খলা মানে যে বাহিনী বা যারা আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভ্রুক্ষেপ নাই, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই যে এই রকম অবস্থা। আপনি কি একজন প্রতিষ্ঠাদর্শ একজন সাংবাদিক, আপনি দীর্ঘদিন অনেক সংবাদের জন্ম দিয়েছেন, অনেক মানে সংবাদ মাধ্যম তৈরি করেছেন, সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আপনার কি আগে পরে গত যদি বাংলাদেশের এই 54 বছরের ইতিহাস ধরি, এই ধরনের ঘটনা কখনো ঘটেছে? ঘটেনি। হ্যাঁ, অনেক অনেক গণমাধ্যম হচ্ছে সরকারের রোষানলে পড়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা ঘটেনি যে এই অবস্থা, যে একই সময়ে আপনার হচ্ছে এই কয়েক মাসে 30টি মতো গণমাধ্যম দখল হয়ে গেছে এবং 1000-এর উপরে মানে সংবাদকর্মী তারা ছাঁটাই হয়ে গেছে এবং গণমাধ্যমের যারা শীর্ষস্থানে থাকে বিভিন্ন পর্যায়ের যারা কাজ করে তাদের প্রায় তাদের মানে হিসাব তলব করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় হত্যা মামলা দেওয়া হয়েছে। ফারজানা রুবা এবং শাকিল এখনো হত্যা মামলার আসামি হয়ে তারা আদালতে প্রতিনিয়ত হাজিরা দিচ্ছে এবং তারা নির্যাতিত হচ্ছে। এই হচ্ছে অবস্থা। সেই অবস্থায় বাংলাদেশ কি কোনো বসবাসের অবস্থা আছে? বাংলাদেশে বসবাস করে ডাকাতরা এবং এই ডাকাতের সর্দারে রূপান্তরিত হয়েছেন তথাকথিত শান্তি নোবেল পদক প্রাপ্ত এই হচ্ছে দখলদার ইউনূস। খুব আশ্চর্য লাগে কিভাবে তিনি অভিনয় করে, কিভাবে তিনি সত্যকে পাশ কাটিয়ে মানে মিথ্যাচার করে যাচ্ছেন, মানে আশ্চর্য লাগে। আপনি ভূমিকায় বললেন বিবিসির মানে সঙ্গে যে তার সাক্ষাৎকার, মানে টোটালি একটা হাস্যকর। তিনি দেখছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছেন। আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশের মানুষ হতভম্ব হয়ে যায় যখন একজন এই ধরনের মানুষ যখন এই ধরনের কথা বলেন। এতদিন যাবত ছোট থেকে বড় হয়েছি, আমরা দেখেছি যে মহামান্যকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে। যখন আব্দুর রহমান বিশ্বাস ছিলেন বিএনপির সময় রাষ্ট্রপতি, পরবর্তীতে তিনি 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তিনিও কিন্তু সে মহামান্যকে কিন্তু সম্মানিত করেছেন। আমরা ইয়াজউদ্দিন যখন এই ধরনের ব্যভিচার করেছে, বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের জন্য মহামান্যের পদ ব্যবহার করেছে, আমরা তখনও দেখেছি 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়েছেন, তিনি কিন্তু ইয়াজউদ্দিন সাহেবকে সেই ধরনের সম্মান দিয়েছেন। কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারি কি দেখলাম, আমরা 16ই ডিসেম্বরে কি দেখলাম, যে মহামান্য একা একা ফুল দিচ্ছেন, সেখানে তাকে ওখানে সম্ভাষণ জানানোর জন্য কেউই নাই। আমরা পূর্তমন্ত্রীকেও দেখি নাই, আমরা সরকার প্রধান যে তথাকথিত সরকার প্রধান দখলদার সরকার প্রধানকেও দেখি নাই। এই তো অবস্থা। আজকে সরকার প্রধানকে বলা হচ্ছে আপনার সঙ্গে মহামান্যের সম্পর্ক কি? হ্যাঁ, তিনি বলছেন যখন দরকার হয় তখন যাই, অথচ তিনি বলছেন যে সরকার প্রধান এবং মহামান্যের মধ্যে একটা ব্যালেন্স রাখা দরকার। তিনি তো তার কর্মের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন না এটা ব্যালেন্স দরকার, তিনি তো তাকে রক্তচক্ষু দেখাচ্ছেন। তিনি তার তো পেটোয়া বাহিনী যে কিশোর গ্যাংকে বঙ্গভবন দখল করার জন্য পাঠাচ্ছেন। তো সেই জায়গায় আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি পালাতক না দেশ ছেড়ে গেছেন। বাংলাদেশের মানুষ তো অসহায় হয়ে গেছে। বাংলাদেশের মানুষ
এখন আপনি দেখছেন একটা নারী, তিনি বাজারে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে কিসের মধ্যে পাঠিয়েছো, যেখানে আমাদের রক্ষাকর্তা কেউ নেই, আমাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউই নেই। বাংলাদেশের মানুষের জীবন এখন একটা মানে কি হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবন চলে যায় শুধু ইশারায়। এবং যারা আজকে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকেও নাকি চেহলাম করা হবে তাদেরকে হত্যা করার পরে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সেই দেশে আমি পলাতক, নাকি আমি দেশ ছেড়েছি, নাকি আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি, নাকি আমি আত্মগোপনে, আমি কোনটা বলবো? বাড়ি ভাই, এটা আপনি বুঝে নেন দেশের অবস্থা কি পর্যায়ে আছে। আপনার উত্তরটা আপনার মতোই যথাযথ। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতায় আছি, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয় যখন একটা পরাজিত দল বা ক্ষমতাচ্যুত দলের নেতাদের গ্রেপ্তার করা হয়, মামলা দেওয়া হয়, বাংলাদেশে নতুন না। কিন্তু আদালতে তাদের উপর হামলা করা হয়, এটা কিন্তু বাংলাদেশে একেবারে প্রথম। এইটা যারা এখানে চালু করেছেন, এটার বিপদ যে কোথায় যাবে তারাই সেটা জানেন। সেটা আমার জিজ্ঞাসা আরেকটা জায়গায়, খালিদ ভাই, আওয়ামী লীগের মতো বিশাল একটা দল, গণমানুষ দল, প্রতিরোধ যদি থাকতো জায়গায় জায়গায়, এগুলো তো কেউ করতে পারতো না। সবাই সুযোগ পেয়ে গেছে, এদের বাড়িতে হামলা করা যায়, এদের বাড়িতে এদের 32 নম্বর ভেঙে ফেলা যায়, এদের ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, কোনো প্রতিরোধ নাই। ওই প্রতিরোধবিহীন অবস্থায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নতুন একদল কর্মী বাহিনী মিছিল করছে, পোস্টার লাগাচ্ছে, দেয়ালে লিখছে, একেবারে নতুন একটা ব্যাচ। এটা কোন নেতৃত্ব নেই কোনো জায়গায়, এই নেতৃত্ববিহীন এদের তৃণমূল। সর্বশেষ যারা বেরিয়ে এসেছিল অপারেশন ডেভিল হান্ট চালুর পরে 8 থেকে 10,000 ছেলে মেয়ে ধরে ফেলেছে অলরেডি। ওই জায়গাটাও কিন্তু একটা স্থিমিত। এটাকে কি বলবেন সেটা? না, ঠিকই বলেছেন আপনি বাড়ি ভাই, যে আপনি সরকার পরিবর্তন 90 গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিলাম, কিন্তু সেই সময় কিন্তু কোনো স্বৈরাচারের সরকারের সঙ্গে যারা কর্তা ব্যক্তি বা ব্যক্তিবর্গ ছিলেন তাদের বাসায় হামলা হয়নি, তাদেরকে হত্যা করা হয়নি, তাদেরকে মব সন্ত্রাসের শিকার হতে হয়নি। আপনি যদি 96 সালে জনতার মঞ্চ মাধ্যমে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, সেই সময় খালেদা জিয়াকে কিন্তু বঙ্গভবনে পদত্যাগপত্র দেওয়ার জন্য সেই রাস্তা করে দেওয়া হয়েছিল এবং তাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। বিএনপির নেতা কর্মীরা সেদিনকে ক্যান্টনমেন্টে খালেদা জিয়ার বাড়িতে গিয়ে কিন্তু দেখা করেছিলেন, মান্নান ভূঁইয়া সহ অনেক নেতৃবৃন্দ। সেদিনকে কিন্তু কারো উপরে আক্রমণ করা হয়নি, সেদিনকে জনতা সমগ্র বাংলাদেশ দখল করে রাখা হয়েছিল। সেখানে 64টি জেলায় বিএনপির কোন নেতা কর্মীর উপরে হামলা করা হয়নি, আমরা যদি 2008 সালের বাংলাদেশের জনগণ যখন আওয়ামী লীগকে একটা ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে মানে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তখনও কিন্তু এই ধরনের কিন্তু কোনো বিএনপি বা প্রতিদ্বন্দ্বী বা অপোজিশন কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আক্রমণের শিকার হননি। যেখানে 2001 সালে যখন বিএনপি জামাত জোট 2001 সালে 1 অক্টোবরের তথাকথিত নির্বাচনে লতিফুর রহমান আবু সাইদ এবং শাহাবুদ্দিন গঙের মাধ্যমে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের দিন আপনার বাড়ি আপনার খেয়াল আছে, রাত্রেবেলা থেকেই আওয়ামী লীগ নিধন শুরু হয়েছিল এবং সেটা ধারাবাহিকভাবে 6 বছর চলেছে। কখনো বাংলা ভাই, কখনো শাহেক আব্দুর রহমান, কখনো আপনার ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে হত্যাকাণ্ড শিকার, এমপিদেরকে হত্যা করা, সাবেক মন্ত্রীদেরকে হত্যা করা এবং গ্রেনেড হামলা করে একটা দলকে নিঃশেষ করে দেওয়া, সিরিজ বোমা চালানো, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা, 5 বছর যাবৎ নিধন চলেছে।
এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরেও 2008 সালে কিন্তু কোনো বিএনপির নেতা বা নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা চালানো, তাদের উপরে নির্যাতন করা, এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু আপনি দেখেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, তারপরে আওয়ামী লীগ নিধন শুরু হয়েছে। 2001 সালের পরে একইভাবে আওয়ামী লীগ নিধন শুরু হয়েছে। এবং আমরা দেখলাম 24 সালে যেভাবে ষড়যন্ত্র করে, আজকে তো দিবালোকের মতো পরিষ্কার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আজকে সবকিছুই দিবালোকের মতো পরিষ্কার হয়েছে, কিভাবে এই মেটিকুলাসলি এই প্ল্যান তৈরি করা হয়েছে। আজকে তো সেটা দিবালোকের মতো পরিষ্কার। সেই প্ল্যানের অংশ হিসাবে কিভাবে আওয়ামী লীগ নিধন করা হচ্ছে, বন্দুকের নলের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানে তুলে দেওয়া হলো এবং দেশ থেকে বাধ্য করা হলো, এবং বলা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে। আশ্চর্য। এবং এই সংবাদের একটি দৃশ্য মাধ্যমে প্রচারণার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিধন, সেখানে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আক্রমণ, মন্ত্রীদের বাড়ি আক্রমণ, মিন্টু রোডে যতগুলো মন্ত্রীদের বাড়ি ছিল সিরিজ লুটপাট করা হয়েছে, হামলা করা হয়েছে। এবং পুলিশের আইজির বাসা, আপনি জানেন, সেখানে ডিবি কার্যালয়, সেখানে আছে ডিএমপি কমিশনার সহ অনেক ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, সকলেরই বাড়ি ঘর লুট করা হয়েছে সেখানে। আওয়ামী লীগ সারা ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে 40,000-এর মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান শুধু জ্বালিয়ে দেওয়া হয়নি, লুট করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, এবং শত শত মানুষকে হত্যা করা হয়েছে। কি উলঙ্গ নৃত্য করা হয়েছে আপনি দেখেছেন। এবং এই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করা হচ্ছে। এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান শক্তি, যে পুলিশের উপরে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে অপরাধী বানিয়ে তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে আপনি দেখেন। একটি এক্সিস্টিং সরকার, সেই সরকারের বিরুদ্ধে এই ধরনের একটি সন্ত্রাসী আক্রমণ চলছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেটাকে প্রতিহত করা, সেখান থেকে দেশের জানমালের রক্ষা করা, সেটা তাদের দায়িত্ব। সেই দায়িত্বটা তারা পালন করছেন, সেটাকে আজকে তারা অপরাধ হিসাবে নিয়ে তাদেরকে সেই জায়গাটায় তাদেরকে